হেফাজতে ইসলামের মহাসমাবেশে নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র পাঠ, মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার চায় সংগঠনটি। আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকব। যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় স্বার্থে মত পার্থক্য ভুলে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানালেন ডক্টর আলী রিয়াজ। ঐক্যমত্য কমিশনের সাথে চলছে 12 দলীয় জোটের বৈঠক। নির্বাচন কোনোভাবেই এপ্রিলের পর নেওয়া ঠিক হবে না বললেন জামায়াত আমির। জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে তার দল। তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে। তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন সাজা বহাল। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পরিচালনার বিভিন্ন স্তরে খরচ কমলেও মোবাইল ইন্টারনেটে চড়া মূল্য, উচ্চ করারোপকে দোষারোপ অপারেটরদের, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। দেশেই আধুনিক ফিচার সহ নজর কাড়া অত্যাধুনিক গাড়ির সংযোজন করছে বাংলা কার্স। সামর্থ্যের মধ্যেই মিলবে এসইউভি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিল হেফাজতে ইসলাম। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, যার অন্যতম আলেম ওলামা এবং নারী প্রতিনিধিদের দিয়ে গঠন করতে হবে নতুন নারী সংস্কার কমিশন। শাপলা ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের কাজে গতি আনার আহ্বান জানানো হয়। দাবি, নির্বাচনের আগেই বিচার করতে হবে, প্রত্যাহার করতে হবে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা। গুরুত্ব আরোপ করা হয় আওয়ামী লীগের বিচার এবং দলটির তৎপরতা নিষিদ্ধের বিষয়ে। একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি মানবিক করিডোর থেকে সরে আসার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অনেক অপ্রয়োজনীয় কমিশন করে রাষ্ট্রের সময় ও অর্থ অপচয় করা হয়েছে। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, নারীদের সম্মান এবং ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তার অভিযোগ, অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে জীবিত করার চেষ্টা করছে। এই মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই 12 দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম। আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকব। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করবার জন্য। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফাঁসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবুনগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে। আমার ভবিষ্যৎ
প্রজন্ম এদেশে ঈমান নিয়ে ইসলাম নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাওলানা মামুনুল হকের বক্তব্য শুনছিলাম। এবার একটু যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে। তিনি আছেন টিএসসি এলাকায়। রাব্বি, জেলা উপজেলা থেকে সমাবেশে অংশ নেয়া সংগঠনটির নেতাকর্মীরা কি বলছেন? নিশ্চয় কথা হয়েছে তাদের সাথে, কি তথ্য রয়েছে এই মুহূর্তে জানাবেন আমাদের। শাওন, আসলে হেফাজতের নেতাকর্মীরা এসেছেন, তাদের যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটির যে আজকে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ অংশ নিতে হবে এবং এই আহ্বানে মূলত তারা যে সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবিত যে নারী নীতি, সেই নীতিটি আসলে ইসলাম বিরোধী এবং এটি আসলে সরকারকে এখান থেকে সরে আসতে হবে, সেই দাবিতে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে হেফাজতের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন এবং কেন্দ্রীয় নেতারা তো এর মধ্যে ঘোষণাও দিয়েছেন যে কেন এই নারী নীতি, প্রস্তাবিত নারী নীতি বাতিল করতে হবে সে ব্যাখ্যা তারা দিয়েছেন। এবং তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে আসলে আল্লাহ রাসূলের যে আইন, সে আইনেই কিন্তু এই দেশ চলবে, এখানে নতুন করে কোনো নীতি, বিশেষ করে এই নারীদের জন্য কোনো নীতি তারা মানবেন না এবং সেই বক্তব্য তারা স্পষ্ট করেছেন। এবং এখন যদিও একটু বৈরী আবহাওয়া দেখতেই পাচ্ছেন শাওন, যে বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় আছেন যে সবশেষ যে তাদের যে মূল যে বক্তব্য, সেই বক্তব্য শোনার জন্য, প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য তারা কিন্তু এখনও এই টিএসসি সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে তারা অবস্থান নিয়ে আছেন। বৃষ্টি পড়ছে এবং এই কারণে কিন্তু সমাবেশের যে কিছুটা সাময়িক ছন্দপতন হচ্ছে, কিন্তু নেতাকর্মীরা তারা সবশেষ যে বক্তব্য, সেই বক্তব্য নিয়েই তারা ফিরবেন বলে জানিয়েছেন। শাওন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। কমিশন কারো প্রতিপক্ষ নয়, মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি যা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে। এসব মন্তব্য করলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে 12 দলীয় জোট। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকবে, জাতীয় স্বার্থে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবে তেমনই ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ঐকমত্য সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সংস্কার প্রস্তাবের 112টিতে একমত আছে, তারা আপত্তি আছে 26টি সুপারিশে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। 166টি সংস্কার প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে, তার ভিতর 112টায় আমরা একমত হয়েছি। 26টা প্রস্তাবে একমত নয়, 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছে। নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয়, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না, তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি। জামায়াতে আমির আরও বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। প্রকৃতির নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আহ্বান জানান তিনি। ভোট কোনোভাবে এপ্রিলের পর নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এপ্রিল মাসের পর নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বিস্মিত হয়েছি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন
এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। গত 16 মার্চ 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি A.K. মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেরেবাংলা হল থেকে তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায় বিচারক বলেছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ আনেন। এরপরে নির্মম নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। হজযাত্রায় 5 দিনে 49টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 20,055 জন হজযাত্রী। আজ আরও 6টি ফ্লাইটে মক্কায় যাবেন 2,536 জন। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। বলেন, বিভিন্ন কারণে ভিসা জটিলতায় আটকে আছে 4 জনের হজযাত্রা। এখনও ভিসা পাননি 13,535 জন। তবে যারা এখনও ভিসা পাননি এবং বিভিন্ন জটিলতায় ভিসা আটকে গেছে তারা সবাই ভিসা পাবেন। নিশ্চিত করা হয় আটকে যাওয়ার অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন। গেল 24 ঘন্টায় আটকে পড়া 14 জন ভিসা পেয়েছেন বলেও জানান তিনি। তবে বিমানে টিকিট প্রাপ্তি এবং হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে অনেকের। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে শুরু হচ্ছে হজযাত্রা। দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিটি মেয়র। এ বিষয়ে আরও জানবো, এখন যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইদ ইবনে শাহাদাত। জোবাইদ, প্রথম দিন কতজন হজযাত্রী বন্দরনগরী ছাড়বেন, সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, এই মুহূর্তের খবর জানাবেন। শাওন, 419 জন যাত্রী আজকের এই ফ্লাইটে করে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই অনুযায়ী আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হজ যাত্রীরা আছে, তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। একে একে মানে এক একটি কাফেলা আসছে, আবার যারা বিচ্ছিন্নভাবে যাচ্ছেন তাদেরকেও আমরা দেখছি এবং প্রত্যেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তারা এবারের হজ যাত্রার যে ব্যবস্থাপনা, টিকিটের যে বিষয়গুলো এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সবকিছুতে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন অন্যান্য বছর অনেকে আছে এটা দ্বিতীয়বার যাচ্ছেন বা আগে উমরাতে গিয়েছেন, তারা বলছেন এমন ব্যবস্থাপনা তারা এর আগে দেখেননি এবং এই ব্যবস্থাপনা নিয়ে বেশ সন্তুষ্ট তারা। পাশাপাশি তারা এটাও বলছেন যে তাদের এই হজ যাত্রাটা যেভাবে তারা এখান থেকে নির্বিঘ্নে যেতে পারছে বা যাওয়ার একটা বিষয় দেখছে, সেভাবে যদি তারা সেখান থেকেও আসতে পারে তাহলে এটা তাদের জন্য অনেকটা স্বস্তির হবে। আমরা এই জায়গায় দেখছি যারা হজ যাত্রী আছেন তাদেরকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য স্বজনরা আসছেন। একেবারে তাদের মধ্যে একটা মানে উৎসব মুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছে। অনেকে একটু বেদনা কাতর হয়ে পড়ছেন, তবে তাদের সবকিছু মিলে স্বস্তির একটি হজ যাত্রা হবে। ফ্লাইটটা তারা নিরাপদে পৌঁছাতে পারবেন এমনটা তারা আশা করছেন এবং দুপুর 2:30 নাগাদ একটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সিটি মেয়র এটি উদ্বোধন করবেন এবং তারপর বিকেল 5টা নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-এর একটি বিমান হজ যাত্রীদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ শাওন। জোবাইদ, ধন্যবাদ আপনাকে। মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে, একথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় তিনি এসব কথা জানান। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, কারো একক প্রচেষ্টায় পুরোপুরি মশক নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে। তার পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে কর্মীবৃন্দ, আমরা সবাই মিলে যদি একত্রে একটি কোঅর্ডিনেটেড এফোর্ট দেয়, তাহলে আমার মনে হয় যে আপনারা যে আশঙ্কাটা করতেছেন যে আগামী বর্ষা মৌসুম আসলেই বা ডেঙ্গুর প্রকোপ বাড়বে, তো আমরা মনে হয় আমরা সবাই মিলে যদি এই কার্যক্রমটি অব্যাহত রাখি তাহলে আমার মনে হয় এটা আমরা একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারব। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রাজনৈতিক পট পরিবর্তনের পর জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ প্রশস্ত হয়েছে, কমেছে খবরদারি। যদিও পুরনো অভ্যস্ততার কারণে সেলফ সেন্সরশিপ বা চুপ থাকার নীতি
অবলম্বন করছে কোনো কোনো প্রতিষ্ঠান। এরই মধ্যে স্বাধীন সাংবাদিকতা চর্চায় বেশ কিছু সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশার কথা, বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইন, মামলা হামলা বা গুমের আতঙ্ক, বছরের পর বছর চাপে ছিলেন গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ। আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। টানা 16 বছরের আওয়ামী লীগ সরকার বা দলীয় কর্তৃত্ববাদের জন্য কিছু সাংবাদিকের আনুগত্য বা প্রশংসা সূচক সাংবাদিকতাকেও দায়ী করেন কেউ কেউ। শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে দাম কেন। পট পরিবর্তন হয়েছে 5 আগস্ট। যাদের দোষারোপ করা হচ্ছে সেসব সাংবাদিকদের কেউ কেউ জেলে, কেউ বা আত্মগোপনে, আবার চাকরি হারিয়েছেন বড় একটি অংশ। অনেকেই মনে করেন এই পরিবর্তনে জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ কিছুটা হলেও খুলেছে। নতুন বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ আসছে, এই চ্যালেঞ্জটা হয়তো সাময়িক। হঠাৎ করে নিউজটা থেমে যাবে কিনা সেই জায়গা থেকে একটু 5 আগস্টের পরে এটা কমে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমেছে নজরদারি, খবরদারি। তবুও প্রশ্ন উঠছে কতটা অনুশীলন হচ্ছে জবাবদিহিতামূলক সাংবাদিকতা। দেখা যাচ্ছে অযৌক্তিক আক্রমণ, সংবাদ মাধ্যম ঘেরাওয়ের মতো উগ্র সংস্কৃতি। অজানা আশঙ্কায় কিছু কিছু প্রতিষ্ঠান অবলম্বন করছে সেলফ সেন্সরশিপ আর চুপ থাকার নীতি। কাজ করছে চাকুরিচ্যুতির ভয়। এক ধরনের শেকিনেস কিন্তু টিল কাজ করে যে ওই নিউজটা করব, তারা কি অ্যাকসেপ্ট করবে বা তারা কি সেটা হজম করতে পারবে কিনা। আমরা ভয় ডরহীন একটা পরিবেশে কাজ করতে চাই, যেখানে সরকারের তরফ থেকেও যেমন নিয়ন্ত্রণ থাকবে না এবং বাইরের যে শক্তিগুলো রয়েছে যারা সরকারকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের তরফ থেকেও কোনো ধরনের হুমকি থাকবে না। গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা চর্চায় নানা সুপারিশ এসেছে সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে। সাংবাদিকতার সুদিন ফিরবে আশাবাদী কমিশনের সদস্যরা। আমরা তো আশাবাদী। এখন তারপর কতটা পরিবর্তন ঘটবে এটা নির্ভর করবে একমাত্র এই শিল্পের অংশীজনদের উপরে আর সরকারের আন্তরিকতার উপরে। সবচাইতে বড় কথা, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো সময়ই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 180টি দেশের মধ্যে এখন 149তম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পরিচালনার বিভিন্ন স্তরে খরচ কমায় ফিক্সড ব্রডব্যান্ডের ইন্টারনেটে গতি বাড়িয়েছে আইএসপি, কিন্তু এখনও চড়া মূল্য ধরে রেখেছে মোবাইল অপারেটররা। এর জন্য উচ্চ কর এবং অতিরিক্ত সেবা পরিচালন ব্যয়কে দায়ী করছেন তারা। যদিও প্রযুক্তিবিদরা বলছেন সেবার খরচ কমে আসায় গ্রাহক প্রান্তের দামে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ আছে। ফিক্সড ব্রডব্যান্ডের পর এবার মোবাইল ইন্টারনেটের খরচ কমানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিটিআরসি। ইন্টারনেটের দাম বৃদ্ধির জন্য অতিরিক্ত পরিচালন ব্যয়ের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থার বাড়তি খরচকেই দায়ী করে আসছিল মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সম্প্রতি সরকারের নানা উদ্যোগে পরিচালন ব্যবস্থার বিভিন্ন প্রান্তের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পরিচালন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে খরচ কমলেও প্রশ্ন উঠেছে গ্রাহক প্রান্তে মোবাইল ইন্টারনেটের দাম কেন কমছে না। এর পেছনে সেবার উচ্চ কর আরোপকেই দুষছেন অপারেটররা। বলছেন ইন্টারনেট অবকাঠামোতে অতিরিক্ত স্তরভিত্তিক সেবার মাসুল গুনতে হচ্ছে গ্রাহকদের। ডাইরেক্টলি 39% হচ্ছে ট্যাক্স, সেই কস্টের ডাইরেক্টলি 10% হচ্ছে স্পেকট্রাম, এর বাইরে হচ্ছে আপনার রেভিনিউ শেয়ারিং এবং অন্যান্য ফিজ এবং চার্জেস। এই জায়গাটাতেই কিন্তু প্রায় 50%-এর মতন আপনার কস্ট ইনভলভ। স্পেকট্রামের দাম কমাতে হবে, আমার ফিজ অ্যান্ড চার্জ কমাতে হবে, আমার ট্যাক্স কমাতে হবে, তাহলে আপনি একটা সিগনিফিক্যান্ট আপনি দেখবেন যে একটা রিডাকশন হয়েছে। 10% দাম কমেছে ব্যান্ডউইথের। সঞ্চালন ব্যবস্থায় এরই মধ্যে 15 থেকে 20% খরচ নামিয়ে আনার ঘোষণা দিয়েছে এনটিটিএর। সরবরাহ ব্যবস্থায় ইন্টারনেট গেটওয়ে এবং ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল সেবাতেও 10% বেশি খরচ হ্রাসের সুবিধা পাচ্ছেন মোবাইল অপারেটররা। এরপরও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমার কোনো যৌক্তিক কারণ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য এখাতে কর হার পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। এই সরকারের বিবেচনা করা উচিত যে ট্যাক্সেশনের মাত্রাটা কত। একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে যে লাইসেন্সের হায়ারার্কিটাই কমিয়ে ফেলা,
এটা কমিয়ে ফেলে যেটা হবে, লেয়ার যত কমবে তত আসলে এই গ্রাহকের উপরে ট্যাক্সেশনের বার্ডেন কমবে, কস্ট ওভারহেড কমবে। সেটাও কিন্তু একটা পজিটিভ মুভ সরকারের পক্ষ থেকে। তো সেই জায়গায় ট্যাক্সেশন জায়গাটা সরকারের রিভিউ করা উচিত। 3 থেকে 4টি স্তরে ইন্টারনেটের মূল্য কমানো হয়েছে। মোবাইল অপারেটরদের ইতিমধ্যেই DWDM সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। মোবাইল ইন্টারনেট এবং ফিক্সড ইন্টারনেট কখনো একদম হয়ে যাবে, সহসা হয়ে যাবে না, কিন্তু দেশের এখনও 90% মানুষ মোবাইল ইন্টারনেটটা ব্যবহার করে, মোবাইল ব্রডব্যান্ড যেটাকে বলি, ওইটার প্রাইসও কমাতে হবে। সেটা নিয়েও আমরা কাজ করছি। সেটার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে মোবাইল কোম্পানি এবং নেশনওয়াইড যারা ট্রান্সমিশন নেটওয়ার্ক দেয়, এদের মধ্যে যে একটা টানাপোড়েন আছে, এটা একটা বড় জায়গা। দাম না কমালেও সরকারের আহ্বানে সাড়া দিয়ে ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আইএসপিএবি এবং একটি মোবাইল অপারেটর। বিটিআরসির তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস শেষে মোবাইল ইন্টারনেটের গ্রাহক 11,60,00,000 আর ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক দাঁড়িয়েছে 1,40,00,000-এ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামে ঘটল অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বেলা 11:15টায় দেউলিয়া বাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের বসত বাড়িতে ছড়ায় আগুন। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাওরে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক। মাঠে নামতে চান না অনেক কৃষকই, অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 19.5 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় বসিয়েছে লাইটনিং অ্যারেস্টার। কিন্তু সেগুলো সচল না অচল, আদৌ কাজ করে কিনা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা নেই তার সুনির্দিষ্ট তথ্য। হবিগঞ্জ থেকে প্রদীপ দাস সাগরের প্রতিবেদন। ভর দুপুরে হঠাৎ অন্ধকারে ঢাকা চারপাশ, বইছে ঝোড়ো হাওয়া, চমকাচ্ছে বিদ্যুৎ। কালবৈশাখের এমন দিনেই হাওড়ে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের আরিয়ামগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হয় ছোট দুই ভাই। আমার উপরে টাস খাইয়া ওই আমার যে ভাইটা মৃত্যু হয়েছে, এই ভাইটার উপরে ভাই ভাই গিয়া করে শেষ। এই বাচ্চারা আমি খার দাঁড়িয়ে দেওয়া যাই বা আমি লয়ে যাই কোনানো, আমি কইবা দিয়ে কেন গিয়া কাজ করবো, তার মতো তো জায়গা নাই। গত 5 বছরে হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন, এদের মধ্যে 55 জনই কৃষক। এখন হাওড়ে যেতেই ভয় পাচ্ছে অনেকে। মানুষ মরছে টাটা পরে, খেতে যায় না, কইলাম না এরার অবস্থাটা যেটা এরা লাগা যে এরাও যাইতেছে না, এই খেত ডরে যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে 2 কোটি টাকা ব্যয়ে বসানো হয় 33টি বজ্র নিরোধক দণ্ড। কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। এমপি সাহেবের যে পিএস ছিলেন, তাই এখানে একটা মাঠ আছে পানি শেষের, এই জায়গায় দেওয়া হয়েছে কি বিতলং আখড়া বানিয়াচং উপজেলা, এগুলা তো সরকারি লোক যারা তাহে খালি হারার সেইফের লেগে এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না। ওই সমস্ত এলাকাতে অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে, সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না। তথ্য অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে, কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল কিংবা আদৌ কার্যকর কিনা তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। পরিধি কতটুকু জানি না, তবে ঠিক এই 1-150 ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি এসব যন্ত্র। বজ্র নিরোধক দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।
প্রকল্প বাস্তবায়ন হয়, বাজেটেও খরচ হয়, কিন্তু মাঠে কার্যকারিতা নেই। লাইটনিং অ্যারেস্টার ঘিরে যেন উঠেছে সেই প্রশ্ন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত। শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় দেশটির বিমান বাহিনী। রাফাল, জাগুয়ার মিরেজ 2000, সুখয় 30, MiG-29 এবং C-130 যে সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে 3.5 কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি। গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান, ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। লাগাতার নবম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুরের বিভিন্ন এলাকায় হয় পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শনিবার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য। অভিযোগ, সীমান্তে প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন 26 জন, যার জেরে প্রতিবেশী দুদেশের সম্পর্কে ছড়ায় ব্যাপক উত্তেজনা। এরপর দুপক্ষের মধ্যে নিয়মিত হচ্ছে গোলাগুলি। প্রতিপক্ষ চীনের নাগরিকদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে চায় যুক্তরাষ্ট্র, আর সেই লক্ষ্যে রীতিমতো মান্দারিন ভাষায় বিজ্ঞাপন প্রচার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। চীনাদের আকর্ষণে ইউটিউব সহ একাধিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে নাটকীয় দুটি ভিডিও চিত্র। চীনা নাগরিকদের অসন্তোষ, হতাশার কথা তুলে ধরে প্রলোভন দেখানো হয় উজ্জ্বল উন্নত এক জীবনের, যেখানে পৌঁছানোর সিঁড়ি হবে CIA। শর্ত, শেয়ার করতে হবে দেশের গোপন তথ্য। যেন কোনো গোয়েন্দা মুভির দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে থ্রিলার মিউজিক। চীন থেকে যুক্তরাষ্ট্রের CIA কার্যালয়ে যাত্রার নাটকীয় চিত্রায়ন, যাকে বলা হচ্ছে স্বপ্নের পথে ছোটা, উন্নত জীবনের হাতছানি। না, সিনেমা নয়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিজ্ঞাপন এটি। 2 মিনিটের বেশি দৈর্ঘ্যের এমন দুটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। একটির টাইটেল আই কন্ট্যাক্টেড দ্য CIA টু টেক কন্ট্রোল অফ মাই ফেট এবং অপরটি ওয়াই আই কন্ট্যাক্টেড দ্য CIA ফর আ বেটার লাইফ। চীনের নাগরিকদের হতাশার কথা তুলে ধরা হয় এসব ভিডিওতে। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তির। সামরিক, অর্থনৈতিক কিংবা কৌশলগত শত্রু হিসেবে বিবেচিত দেশের নাগরিকদের দলে ভেড়াতে চায় যুক্তরাষ্ট্র। প্রথাগত গোয়েন্দাগিরির পরিবর্তে প্রতিপক্ষের বৈচিত্র্যময় তথ্য জানতে চায় CIA, সংগ্রহ করতে চায় অত্যাধুনিক প্রযুক্তি, সামরিক ও সাইবার প্রযুক্তি, ডেটা ও পররাষ্ট্র নীতি বিষয়ক গোপন তথ্য। বিজ্ঞাপনে বলা হয়, চীনা নাগরিকদের জন্য সবসময় একটি দরজা খোলা থাকবে CIA-র। 6 মাস আগে মান্দারিন ভাষায় একটি টেক্সট সম্বলিত ভিডিও প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। সেখানে বলা হয়েছিল ডার্ক ওয়েব ব্যবহার করে কিভাবে CIA কার্যালয় পর্যন্ত নিরাপদে পৌঁছানো যাবে। গত কয়েক বছরে রাশিয়ার নাগরিকদের আকর্ষণে রুশ ভাষায় এমন বিজ্ঞাপন প্রচার করেছিল CIA, আর তাতে বেশ সাড়াও মিলেছিল বলে দাবি কর্মকর্তাদের। চীন অবশ্য এই বিজ্ঞাপন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দেশীয় ব্র্যান্ডের বাংলা কার্স তৈরি করছে ব্যক্তিগত গাড়ি। আমদানি করা প্রায় কোটি টাকার অন্য সব SUV-র মতোই সব ফিচার, বিদেশি যন্ত্রাংশ আর প্রযুক্তি সমন্বয়ে তৈরি এসব গাড়ি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাস, ভ্যান কিংবা ইলেকট্রিক বিভিন্ন ধরনের গাড়ি বাজারে এনেছে বাংলা কার্স। দেশীয় ব্র্যান্ডের গাড়ি প্রতিষ্ঠান বাংলা কার্স বিভিন্ন মডেল সংযোজন করছে 2020 সাল থেকে। বাণিজ্যিকভাবে SUV সংযোজনের অংশ হিসেবে এবার তারা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
বাজারে যেখানে এই ধরনের একটি গাড়ির দাম প্রায় কোটি টাকা, সেখানে অর্ধেকেরও কম দামে তার সংযোজন করে আসছে বাংলা কার্স। আধুনিক ফিচার আর নজর করা অত্যাধুনিক মডেলের গাড়ি এবার মধ্যবিত্ত শ্রেণীর হাতে তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি। সুলভ, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নতুন গাড়ির মডেলগুলো 10 থেকে 15 লাখ টাকায় নিয়ে আসতে চায় বাংলা কার্স। 7 সিটারের পরে আমাদের ডিএফএসএর গ্লোরিতে এখানে এলপিজিতে কনভার্টেবল, যেটা অন্যান্য গাড়ি করে কিনা জানি না, কিন্তু এটা রিকমেন্ডেড। কিন্তু আমাদের সামনে 2টা সিটি পাওয়ার, ড্রাইভিং সিটটা হলো 6 ওয়ে পাওয়ার আর এটা 4 ওয়ে পাওয়ার, ট্রিপটনিক গিয়ারবক্স, ইলেকট্রনিক হ্যান্ড ব্রেক, বিল্ট ইন ডিভিআর, 360 ক্যামেরা। গোয়াঞ্জু অটোমোবাইলস কর্পোরেশনের GS3 মডেলের গাড়িটা, এটা 2023 মডেলের। এটা হলো গিয়ে আমাদের টাইটান 2024 মডেল, 7 সিটেড গাড়ি, বিল্ট ইন নেভিগেশন, এসি, ডাবল ডুয়াল এনভায়রনমেন্ট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল সবই আছে। বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় বাংলা কার্স গ্রাহকদের কাছ থেকেও পাচ্ছে অভাবনীয় সাড়া। এখন সবগুলো প্রি বুকিংয়ে চলে যাচ্ছে। কাস্টমার যখনই ফোন দেয়, আমাদের টেকনিক্যাল যে টিমটা আছে, ইঞ্জিনিয়ার সহ কাস্টমারের কাছে চলে যায়। সেটা ঢাকাও হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাংলা কার্সের আছে অটোমোবাইলের বৈচিত্র্যময় সমাহার। প্রতিষ্ঠানের কর্ণধার বলছেন, অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমাদের ভিশন কিন্তু আগেই ছিল, আমরা 8 থেকে 12 লক্ষ টাকায় আমরা গাড়িগুলো লঞ্চ করব। ছোট গাড়ি, ইভি গাড়ি অথবা ডিজেল গাড়ি। আমাদের আবার ইভি লাইনের ফ্যাক্টরি কাজ করতেছে, আমরা এখন হোপফুলি ভেরি সুন চালু হবে এবং এই বছরের মধ্যে আমরা চেষ্টা করতেছি 10 থেকে 15 লক্ষের মধ্যে আমরা একটা ছোট গাড়ি অ্যাভেলেবল করতে পারবো। নতুন যে আমরা লঞ্চ করছি টাইটান, এটা কিন্তু আপনার প্রাডো গাড়ির চেয়ে বড়। একটা প্রাডো গাড়ির দাম কত? 2 কোটির উপরে আপনার একটা প্রাডো গাড়ির দাম। সেটা তো কোটি কোটি টাকাই হলো। তো আমি কোটি কোটি টাকার গাড়ি তো আমি আপনার 70 লাখ টাকায় আমি দিয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমার গভর্নমেন্টের কাছে চাইছি এবং ওটা যদি আমাকে অ্যাভেলেবল করে দেয়, আমি কিন্তু মধ্যবিত্ত গাড়ি কেন আপনার বাংলাদেশের ট্রান্সপোর্টেশনটা আমি হাফ করে দিতে পারবো। ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস এ জাম আমি হাফ করে দেওয়ার গ্যারান্টি আমি দিতে পারবো। গত কয়েক বছরে 1000 খানেকের বেশি গাড়ি গ্রাহকের হাতে তুলে দিয়েছে বাংলা কার্স। অটোমোবাইল শিল্পের প্রসার ঘটলে হোসেন গ্রুপের এই প্রতিষ্ঠানের অধীনে কর্মসংস্থান হবে অনেক মানুষের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথে থাকুন।